আপনি যে জাতীয় ইলেকশনের পরে হলের ভিতরে আর কি কোনো দল কর্তৃক আপনি কোনো প্রেসার প্রত্যাখ্যান করতেছেন কিনা, বা এটা পরোক্ষ হইতে পারে আবার প্রত্যক্ষ হইতে পারে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করেনি, এই জন্য আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভিতর দিয়ে গিয়ে আবার একটি গণতন্ত্র ইসলামের কালচার আমরা বেঁচে থাকতে যে আমরা শিবির সংগঠন দিয়ে আপনারা আসলে কতটুকু ইসলামের ভিতরে থেকে পলিটিক্স গুলো করতে পারতেন। তো হলের মধ্যে আগের মতো পরিবেশ ফিরে আসার যে চিন্তা করছি, নির্বাচিত যে প্রতিনিধিরা আছে এখানে অন্য কারো কোনো কাল্টিভাল্টি করে সালাম ভবন এবং বরকত ভবনের লিফট স্থাপনের যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের। আসসালামু আলাইকুম, আমরা আজকে নতুন এপিসোডে নির্বাচন পরবর্তী সময়টা নিয়ে আজকে আমাদের নতুন একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি। আমাদের সাথে আছেন ওবায়দুর রহমান হাসিফ ভাই। তো ভাই, আপনাকে আমার এই পডকাস্টে স্বাগত। ধন্যবাদ ভাই। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই আপনার পূর্ণাঙ্গ পরিচয়, অর্থাৎ আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যদি সম্পৃক্ততা থাকে সেই পরিচয় মানে দিয়ে শুরু করতে চাই আর কি। আচ্ছা, আমার নাম ওবায়দুর রহমান হাসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে পড়াশোনা করি। অমর একুশ হলের আবাসিক শিক্ষার্থী, অমর একুশ হলের এজিএস, অমর একুশ হল সংসদের এজিএস হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ছাত্র জীবনের মাঝামাঝি পর্যায় থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত। এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হিসেবে কাজ করছি। আচ্ছা ভাই, আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য এবং আমাদের হল সংসদেরও একজন সম্মানিত এজিএস। ভাই, আপনি তো নির্বাচন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে যে গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেল আর কি, এই ইলেকশনের দিকে আমরা প্রথমে ফোকাস করতে চাই। তো প্রথম আপনার কাছে ইলেকশন নিয়ে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে জাতীয় ইলেকশন কতটা সুষ্ঠু হয়েছে, অর্থাৎ আপনি যেটা প্রত্যক্ষ করেছেন আর কি, আপনার কাছে কতটা সুষ্ঠু মনে হয়েছে এবং আপনি কোনো কারচুপি লক্ষ্য করেছেন কিনা, বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে টার্মটা বারবার আসে এটা কতটুকু হয়েছে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল হচ্ছে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে একটা জনতার আকাঙ্ক্ষার নির্বাচন। এই নির্বাচনের জন্য সবাই বাংলাদেশের আপামর জনসাধারণ অপেক্ষা করছিল এবং দেখা যায় যে হচ্ছে প্রত্যেকটা জনগণ, বিশেষ করে তরুণ ভোটার, আমাদের মতো তরুণ ভোটার যারা আছে, জীবনের প্রথম ভোট বলতাম, তারা সবাই খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এরকম একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। সবাই খুব হাসি মুখে, খুব উৎসবের সহিত ভোট দিয়েছে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই অন্যান্য নির্বাচনের চেয়ে ডিফারেন্ট ছিল, কারণ এবার ভোট ছিল দুইটা, একটা হচ্ছে জাতীয় সংসদ আর একটা হচ্ছে গণভোট। তো প্রথমে যদি আমরা গণভোটের ইয়াতে আসি, জুলাই 1400 এর উপর শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসেবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এবং পরবর্তীতে আমরা যদি সংসদের দিকে তাকাই, হচ্ছে দেখি যে হচ্ছে ধানেশী বিজয় লাভ করেছে অধিকাংশ আসনে, হচ্ছে জামাত এনসিপি জোট হচ্ছে প্রায় 70-এর অধিক আসন লাভ করেছে। তো এটা হচ্ছে নির্বাচনের ফলাফল। এখন নির্বাচনের মাঝে আপনি যে দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে কোন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। তো এখানে আসলে যা হয়েছে তা তো একদম সত্য, সবার সামনে পরিষ্কার। কি হয়েছে যে নির্বাচনে ভোট দেওয়া, প্রত্যেকে খুব সঠিকভাবে ভোট দিতে পেরেছে, নির্বাচনের অংশগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে। কিন্তু ফলাফল গণনা প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কাটাছেঁড়া, যোগ বিয়োগে ভুল করা, এবং এটা হয়েছে একদম খুবই প্রমাণের সহিত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। যে সকল আসনে দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকায় অনেকগুলো আসনে রেজাল্ট স্থগিত করে রাখা হচ্ছে। এটাকে বলা হচ্ছে, আপনি শব্দটা উল্লেখ করেছিলেন হচ্ছে নির্বাচনে কারচুপি। এটাকে কারচুপি বলা যায় না, এটাকে বলা হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি দ্বিতীয় যে শব্দটা ব্যবহার করেছেন যে রেজাল্টটাকে ম্যানিপুলেট করা, রেজাল্ট কোনো কেন্দ্রের ফলাফল আটকে রাখা এবং কোনো কেন্দ্রের ফলাফলে যোগ বিয়োগ একজনের প্রার্থী, এটা আমি খুবই সুন্দরভাবে উদাহরণ দেওয়া যায় যে হচ্ছে ঢাকা 13-তে, যেখানে হচ্ছে মামুনুল হক এবং হচ্ছে ববি হাজ্জাজ তার আসন, এটাতে দেখা যাচ্ছে যে হচ্ছে একজন প্রার্থী এগিয়ে আছেন, তো তাকে হচ্ছে তিনি যেন জিততে না পারে এটার জন্য কয়েকটা কেন্দ্রের ফলাফল আটকে রাখা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে হচ্ছে ঢাকা 5-এ হচ্ছে
একজন প্রার্থী একটা প্রতীকে তিনি এগিয়েছিল। তো একটা আসনে প্রায় 3000-এর মতো ভোট, সেই আসনের ফলাফলটা আটকে রাখা হয়েছে যেন না হইতে পারে। তো আমরা দেখতে পাই যে হচ্ছে প্রিজাইডিং অফিসার তিনি সিগনেচার দিতে চাচ্ছেন না, সহকারী প্রিজাইডিং অফিসার তিনি সিগনেচার দিতে চাচ্ছেন না। পরবর্তীতে সাংবাদিকদের সহায়তায় ফলাফলটা বেরিয়ে আসে। এরকম অনেক জায়গাতে হয়েছে। এটা তো ঢাকার কেন্দ্রের ফলাফল। মানে আরো বাংলাদেশের যে আরো কেন্দ্রগুলো রয়েছে, প্রায় 5000, 4000-এর অধিক কেন্দ্র। প্রত্যেকটা কেন্দ্রে অংশগ্রহণ করেছে তরুণরা, যুব সমাজ, প্রত্যেকটা আপমনরা, জনসাধারণ সবাই অংশগ্রহণ করেছে সুষ্ঠুভাবে, সবাই ভোট দিয়েছে। এই যে আমার হাতে এখনো ভোটের কালি লেগে আছে, সবাই ভোট দিতে পেরেছে, কিন্তু ভোটের ফলাফলটাকে ম্যানিপুলেট করা হয়েছে এবং এটার বাস্তব প্রমাণ সবার সামনে উপস্থিত। শুধু তাই নয়, আসল কথা হচ্ছে যে নির্বাচনে যেই জয়লাভ করুক, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে সারা বাংলাদেশে, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যালার্মিং। এবং আমরা দেখতে পাই যে হচ্ছে হাতিয়ায় এনসিপি শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য একটি বিশেষ দল কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটছে। এটা তো খুবই অ্যালার্মিং। মানে একটা গণতান্ত্রিক দেশে এরকম শুধুমাত্র ভোট দেওয়ার কারণে এভাবে হেনস্থা করা হয়, হেনস্থা করা। তো এটা এর পরবর্তীতে, নির্বাচন পরবর্তীতে প্রায় এখন পর্যন্ত তিনটি খুন খারাপির ঘটনা ঘটেছে নির্বাচন, পোস্ট ইলেকশন ভায়োলেন্স। এটা তো আসলে যে জয়ী হওয়া তার কাছ থেকে মানুষ কামনা করেন এটা গণতন্ত্র। আমরা দেখতে পাই হচ্ছে একটি দল বিজয়ী হওয়ার পরেও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে বিচার কার্য পরিচালনা হওয়ার কথা ছিল, সেই বিচার কার্য সুষ্ঠুভাবে হচ্ছে। তো এটা আসলে জুলাইয়ের পরবর্তী যে ইনসাফ নেই এবং ইনসাফের যে বাংলাদেশ হওয়ার কথা ছিল, এটা সুষ্ঠু খেলাপ বলে আমি মনে করি। এই ছিল। ভাই, এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন এসে যায় যে আপনারা সবসময় গণতন্ত্রের কথা বলেন আর কি, মানে সব দল তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো এই যে ফলাফল যে ইঞ্জিনিয়ারিং হইলো, এইখানে আপনাদের পক্ষ থেকে আপনারা কি করেছেন? অর্থাৎ আমি যদি বলি, আপনি যে দেখেছেন জামাতের পক্ষ থেকে কি করেছে বা এনসিপির পক্ষ থেকে কি করেছে, এটা আপনারা কি কতটুকু করতে পেরেছেন? বা এখানে প্রশাসনকে নিয়ে আপনাদের আরো সংশয় আছে কিনা, বা অন্য আসনগুলোতে এমন হয়েছে কিনা, এরকম কি কিছু প্রত্যাখ্যান করছে? আমরা ফলাফল পুনর্গণনার জন্য আবেদন করা হয়েছে 30টি আসনে। আপনারা জানেন যে হচ্ছে যেই 30টি আসনে ফলাফল পুনর্গণনার জন্য আবেদন করা হয়েছে, সেই আসনের সংসদ সদস্যরা কিন্তু শপথ নিতে পারেনি এখন। তো এইটার জন্য যে পদক্ষেপটা নেওয়ার দরকার ছিল নির্বাচনের দিন, সেই পদক্ষেপটা জামাত এনসিপি জোট নিতে পারেনি। এটি তাদের ব্যর্থতা। যে তারা কেন্দ্রগুলো সঠিকভাবে পাহারা দেওয়া, কেন্দ্রের ভিতরে যেন কোনো ধরনের দুর্নীতি হইতে না পারে সেটা ট্যাকেল দেওয়া, এটা তারা করতে পারেনি। এটা স্বীকার করে নিতেই হবে। এটা তাদের দুর্বলতা, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে মেনে নেওয়ার যে ব্যাপারটা, কোনো ধরনের ভায়োলেন্সের না যাওয়ার যে ব্যাপারটা, এটি আমরা দেখতে পাই জামাত এবং এনসিপি জোটের মধ্যে। এবং পরবর্তীতে যে নিয়মতান্ত্রিক ভাবে জিনিসটাকে সমাধান করা, কোনো ধরনের অনিয়ম, দুর্নীতিকে সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে যে ইয়ার ব্যাপারটা, এটা আমরা হয়তো নাখোশ হইতে পারি, কিন্তু আসলে নাখোশ হওয়াটা আমাদের জন্য যায়, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে তারা যে পুনর্গণনার জন্য আবেদন করেছেন, এটা আসলে তাদের দায়িত্বশীলতার পরিচয় হিসেবে। আচ্ছা ভাই, এখন আমরা হল সংসদে আছি, যেহেতু আপনি হল সংসদের এজি হিসেবে দায়িত্ব পালন করছেন, একটা বড় পোস্টই বলা যায় আর কি। তো এইখানে আপনি যে জাতীয় ইলেকশনের পরে হলের ভিতরে আর কি কোন দল কর্তৃক আপনি কোন প্রেসার প্রত্যাখ্যান করতেছেন কিনা, বা এটা পরোক্ষ হইতে পারে আবার প্রত্যক্ষ হইতে পারে? আচ্ছা, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলছিল যে কেউ হল দখল হয়ে যাবে কিনা, আমরা হলে উঠতে পারবো কিনা। কিন্তু আমরা হল সংসদ থেকে আমরা এই উদ্যোগটা নিয়ে যে হচ্ছে সবাই যেন সঠিকভাবে হলের মধ্যে যেন কোনো ধরনের ক্যাওয়াস না, এটা ছিল আমাদের প্রাইমারি কনসার্ন। আমরা নির্বাচনে আমি ভোট দেওয়ার সাথে সাথে, ভোট দিয়েই সাথে সাথে আমি আমার এলাকার কেন্দ্রে আমার বাড়ি থেকে রওনা দিই হলের উদ্দেশ্যে, এবং সেদিন রাতে আমি হলে চলে আসি। এইভাবে আমরা প্রস্তুত ছিলাম কোনো ধরনের কেওয়াস যদি হয় সেটা ট্যাকেল দেওয়ার জন্য সংসদের পক্ষ থেকে। আর আমাদের শিক্ষকরাও এটাতে আন্তরিক প্রচেষ্টা করেছেন হচ্ছে যে কোনো ধরনের ভায়োলেন্স যেন হলে কোনো ইম্প্যাক্ট না ফেলে সারা বাংলাদেশের চাই। তো প্রথমেই আসলে ধন্যবাদ দিতে হয় যে হচ্ছে সারা বাংলাদেশে অনেক ধরনের ভায়োলেন্স করার পরেও যেই মানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করেনি, এই জন্য আসলে তাদেরকে ধন্যবাদ তারা প্রাপ্য। কিন্তু তারা একই সাথে খুবই সিস্টেমেটিক ভাবে একটি আমাদের যেই জুলাই আন্দোলন পরবর্তী যে আমাদের কালচার সিট দেওয়ার, সঠিক সময়ে সিট পাওয়া, আপনি জেনে আনন্দিত হবেন এবং যারা দর্শক আছে তারা জেনে আনন্দিত হবে যে হচ্ছে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অমর বিশাল হচ্ছে সিট দেওয়ার সিট বন্টন, আবাসিক এবং দ্বৈতাবাসিক সিট বন্টনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। আমাদের পরবর্তী যেই সেশন গুলো আসতেছে, আমরা 25-26 যে সেশন, তাদেরকেও আমরা দ্রুত সিট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই যে সিটের যে কালচারটা, এই কালচারটাকে নষ্ট করার জন্য এবং সিট দখল করার জন্য আমরা দেখতে পাই যে হচ্ছে যারা আগে মজলুম ছিল তারা এখন জালিমের হওয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। কিভাবে, আমি একটা ঘটনাটা খুলে বলি। আমাদের অনেক ভাই যারা জুলাই আন্দোলনের আগে হাসিনা ফেসিবাদের সময় শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শ লালন করার কারণে যাদেরকে ক্লাস করতে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছিল, তাদের প্রতি আমি 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 আমরা নিজেরাও নির্যাতিত ছিলাম, আমি নিজে নির্যাতিত ছিলাম। তো আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, সহমর্মী। কিন্তু তারা জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তারা আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিশেষ আইনে হাইকোর্টে রিট করার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে আবার পড়াশোনাটা করে অনার্সটা শেষ করার জন্য সুযোগ পেয়েছে। এটা আসলে আমাদের মানে যে আপনি যে একটু আগে বললেন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা খুব সুন্দর উদাহরণ। কিন্তু আমরা দেখতে পাই যে হচ্ছে তারা জুলাই আন্দোলন পরে পরবর্তী সময়ে তারা এই যে আমাদের যে সিট দেওয়ার যে কালচারটা, এটা বিঘ্ন করার জন্য তারা এই ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে তারা সিঙ্গেল সিটের জন্য হল প্রশাসনকে প্রেশার দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রেশার দিচ্ছে। তো আমরা হল শ্রমিকদের পক্ষ থেকে একদম খুবই ক্লিয়ার স্ট্যান্ড যে এইভাবে একজন যারা অনেক সিনিয়র তাদের সাথে তাদেরকে এই মানে 6টি সিট দেওয়ার মাধ্যমে আমাদের হলের যে কালচারটা, এটাকে আমরা নষ্ট করতে দিতে চাই না। যে আমরা তাদের প্রতি আন্তরিক আহ্বান জানাই যে হচ্ছে, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে আহ্বান জানাই যে তারা যেন এইটা নিজেদেরকে, তারা যে মজলুম ছিল তারা যেন আবার জালিম হয়ে উঠতে না চায়। তো এখানে আবার একটা ব্যাপার লক্ষণীয় যে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে আমরা দেখতে পাই যে হচ্ছে যে 6 জন ভাই আমাদের সিটের জন্য আবেদন করেছেন, মানে সিট নিতে চাচ্ছেন, নেওয়ার জন্য প্রেশার দিচ্ছেন, তারা আবার তাদের মাঝে একজন এমন রয়েছে যে হচ্ছে ছাত্রলীগের সময় হলে ছিল, চাঁদাবাজির জন্য তার ছাত্রত্ব বাতিল হয়েছে। আমরা জানতে পাই এটা আসলে খুবই খুবই বিব্রতকর জিনিস যে হচ্ছে এমন একজনও ওই 6 জনের মধ্যে অন্তর্ভুক্ত। এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর যে এমন একজন মানুষ যে যে আসলে মজলুম ছিল না, নিজের অপরাধের জন্য যে হয়েছে, সে আবার সেই মজলুম হিসেবে গণ্য হওয়ার জন্য চেষ্টা করছে, যে লিস্টটা আমরা দেখতে পাই। এখানে আবার আরো একটি ব্যাপার তুলে ধরা দরকার যে আমরা এই যে হলের আরো 750 জন শিক্ষার্থী, তাদের সঠিকভাবে হলে অবস্থান করা এবং সঠিকভাবে পড়াশোনা, পাঠ্য কর্মসূচি, পাঠের যে কার্যক্রম এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য, হলে পড়াশোনার পরিবেশ বজায় রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে হচ্ছে তাদেরকে যেন কোনোভাবেই সিট দেওয়া না হয়। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের যারা মজলুম ছিল, বিশ্ববিদ্যালয় চাইলেই এটা পারে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করে, এটা কোনো হোস্টেল হইতে পারে, এটা কোনো তাদের জন্য শিক্ষাবৃত্তি হইতে পারে, বা যদি তারা আসলে তাদের ইচ্ছাটা থাকে যে পড়াশোনাটাকে কন্টিনিউ করে, যদি তাদের আসলে ইচ্ছা থাকে। আর যদি তাদের ইচ্ছা থাকে এরকম যে হলে উঠে হল দখল করবে বা হলের এই কালচারটা নষ্ট করবে, তাহলে আসলে ছাত্র জনতা জুলাই যেরকম ভাবে, মানে এটা হাসার আসলে কিছু, এটা বাস্তবতা যে কেউ যদি জালিম হয়ে উঠতে চায়, জালিমদের আসলে ঠিকানা তো মানে এই যে পাওয়ার পলিটিক্স, একদম সিটের যে পলিটিক্স, এটা তো এইখানে ভাই, মানে এইখানে আরেকটা সম্পর্ক যদি প্রশ্ন করি, তাদের যেমন হচ্ছে ভর্তি মানে হওয়ার অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করার তাদের হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার,
একই সাথে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী হিসাবে তার তো হলে থাকাও একটা গণতান্ত্রিক অধিকার আমি যদি বলি, তাহলে এই ক্ষেত্রে যদি প্রশাসন চায় তাহলে তারা ছিট দিলে আপনাদের এখানে সমস্যা কোথায় আসবে? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন যে সিট যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে দেয় তাহলে আমাদের সমস্যাটা কোথায়। আমরা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া না নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী। এখানে এখানে নিয়ম দুইটার ব্যাপারে কোট আনকোট আপনার বুঝতে হবে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া জিনিসটা যে আমরা যখন হলে সিটের জন্য এই যে এতদিন পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটা নীতিমালা থাকে, প্রত্যেকটা সিস্টেমের একটা নীতিমালা থাকে। এই নীতিমালা যদি ব্রেক করা হয় সিস্টেমটা ঠিক মতো টিকে না। আমাদের সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জুলাই আন্দোলন পরবর্তীতে যে সিট বন্টন নীতিমালা হয়েছে আপনি দেখতে পান যে হচ্ছে এই নীতিমালার ভিত্তিতে গত 2 বছর ধরে আমরা সিট সুষ্ঠুভাবে সিট দিয়ে আসছি এবং সিট যারা যাদের পড়াশোনা কার্যক্রম শেষ হয়ে গেছে তারা বিদায় নিচ্ছে। এই যে সুন্দর, আমি আশা করি যে আপনি এই সিটের যে বন্টন এটি সুষ্ঠু হচ্ছে বলে আপনি মনে করেন এটা, এবং এতে অধিকাংশ শিক্ষার্থীর উপকার হচ্ছে বলে আমি আশা করি এটা আপনি বিশ্বাস করেন। এখন না ভাই, এখন আমার শেষ করতে দেন আমাকে যে এখন সিট বন্টন নীতিমালা অনুযায়ী কোন একজন শিক্ষার্থী অনার্সে 5 বছর সে হলে থাকতে পারে সর্বোচ্চ, এবং মাস্টার্সে কোনো রিএডমিশন হইলে সে হলে উঠতে পারবে। মোট 4টা ক্যাটাগরির ভিত্তিতে হলে সিট দেওয়া হয়। মানে সিট দেওয়ার জন্য প্রথমে আবেদন গ্রহণ করা হয়, আবেদন গ্রহণ করার পর সে একটা ভাইভা ফেস করতে হয়। ওই ভাইভা ফেস করতে হয় বিশ্ববিদ্যালয়ের আমাদের হলে আবাসিক শিক্ষক এবং প্রভোস্টের কাছে। এই ভাইভা ফেস করার পরে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বিশ্ববিদ্যালয় 4টা ক্যাটাগরি দিতে, 1 নম্বর তার আর্থিক অবস্থা, 2 নম্বর তার মেধাক্রম তার বা মেরিট, 3 নম্বর তার হল থেকে তার বাসার দূরত্ব, 4 নম্বর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এই 4টা জিনিস 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সে যদি উত্তরায় তাহলে সে সিট পায়। এখন আপনি যদি এরকম একটি কালচার প্রতিষ্ঠা করতে চান যে হলে আমাদের সিট আছে কয়টা, হলে আমাদের মানে সর্বমোট 155টা রুম, 155টা রুমে প্রতি রুমে 4টি করে যদি সিট হয় তাহলে অ্যারাউন্ড 350 প্লাস অ্যারাউন্ড 620 এর মতো সিট, 620টা সিট পুরো 21 সালে আছে। তো এখানে আমরা হচ্ছে দ্বৈতাবাসিক করে মোট 750 জন শিক্ষার্থীকে আমরা সিট দিতে পারি। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন যে হচ্ছে নিয়মের বাইরে গিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এভাবে চায় যে নিয়মের বাইরে গিয়ে 10-11 সেশন, আমরা এখন 21 সেশন, বিশ্ববিদ্যালয় আসতেছে 25-26 সেশন, আমরা 10-11 সেশনের 6 জন ভাইকে যদি সিট দেওয়া হয় তাহলে সেই 6টা আসলে 6টা নয়, সেই 6টা হচ্ছে 12টা ডাবল সিট। তো আমরা যদি এই মুহূর্তে যে সিট সংখ্যা আছে, আমরা তো এখনো 23-24 সেশনকে এখনো সিঙ্গেল সিট দিতে পারি না, যেখানে দ্বিতীয় বর্ষে তাদের সিঙ্গেল সিট দেওয়ার কথা ছিল না। তো এই যে কালচারটা হয়ে আসছে, এটি 6টি সিটের প্রথমত এই যে ইম্প্যাক্ট যে আমরা পরবর্তী সেশনে সিট দিতে পারবো না। তো যেখানে আপনি 6 জনের অধিকারের কথা চিন্তা করছেন, যেখানে আপনি পরবর্তী যে 40 জন সিঙ্গেল সিট পায় না, এবং পরবর্তী যে 12 জন এবং পরে যে কালচার আসতেছে তারা যে সিট পাবে সেটা আপনি চিন্তা করছেন না। তাদের অধিকার 6 জনের, আপনার কি মনে হয় যে 6 জনের চেয়ে এই 40 জনের অধিকার 40 জন এবং পরবর্তী যে ব্যাচগুলো আসবে তাদের অধিকারের একটা প্রশ্ন আসে। এবং একই সাথে এখানে আবার আরেকটি কথা তুলে ধরতে হয় যে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদেরকে এই বিশেষ সুবিধা দিতে চায়, পরবর্তীতে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন আছে তাদের অনেকে চাবে, তাদের অনেকে এমন হবে নীতিমালার বিরুদ্ধে গিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বিশেষ সুবিধা দিবে। ছাত্রলীগ তো একদিনে হয় না, ছাত্রলীগ তো একদিনে তাদের এই গণরুম গেস্ট রুম এবং কালচারটা এস্টাবলিশ করে, তারা ধীরে ধীরে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে তারা গণরুম গেস্ট রুমের কালচার প্রতিষ্ঠা করছে। আমরা এরকম নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে আবার একটি গণরুম গেস্ট রুমের কালচার আমরা বেঁচে থাকতে হতে দিতে পারি না, যে আমরা জুলাই আন্দোলনে আমরা বুক পেতে দিয়েছি। মানে এখানে তাহলে আপনাদের একটা আশঙ্কা থেকে যায় যে হচ্ছে যদি এরকম হয় তাহলে হল পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, রাইট? তো আচ্ছা, এখন আমি আপনাদের হচ্ছে দলীয় বিষয়ে একটু যদি ইন্টারফেয়ার করি, তাহলে এখানে যদি প্রশ্ন করি, তাহলে আপনারা যে ছাত্র শিবির অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সংগঠনটি, আপনারা আসলে কতটুকু ইসলামের ভিতরে থেকে পলিটিক্স গুলো করতে পারতেছেন? আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তার আগের ব্যাপারটা একটু সুরাহা করা দরকার, যে হচ্ছে আগের মতো হলের মধ্যে আগের মতো পরিবেশ ফিরে আসার যে চিন্তা আমরা করছি,
এটি আমরা আমরা বিশ্বাস করি জুলাইয়ে যেই শিক্ষার্থীরা নিজেদের মেধা এবং নিজেদের গড়দান বিক্রি করেন, নিজেদের স্বাধীনতাকে নিজেদের আজাদিকে গুরুত্ব দিয়েছে, তারা যদি নিজেদেরকে বিক্রি করে না দেওয়ার চিন্তা করেন তাহলে এইরকম অবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আপনার পরবর্তী যে প্রশ্নটা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী আবার ইসলাম এবং আবার একটু যদি মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামের ভিতরে থেকে কতটুকু রাজনীতি করতেছে বা করতে পারতেছে? এখানে আপনার যে দুইটি শব্দ আপনি উল্লেখ করেছেন, একটা হচ্ছে ইসলাম এবং একটা হচ্ছে রাজনীতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির না শুধু আমরা যারা ইসলামপন্থী রাজনীতি করার চেষ্টা করি, এখানে ইসলাম এবং রাজনীতি দুটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা যারা ইসলাম পন্থা বলতে আমরা তিনটা জিনিস বিশ্বাস করি, আমরা ইসলামপন্থী হিসেবে হই। তিনটা কন্ডিশন স্যাটিসফাই করলে সে ইসলামপন্থী হবে। এক নাম্বার, আমরা বিশ্বাস করি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। দ্বিতীয়, আমরা ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফটা প্রোভাইড করে, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধানটা প্রোভাইড করে, জীবন সমস্যার যে সমাধানগুলো প্রোভাইড করে, সেই সমাধানগুলো বেস্ট ওয়ে অফ লাইফ, এই সমাধানগুলো আসলে সবচেয়ে সেরা। তৃতীয়ত, আমরা বিশ্বাস করি এই যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এবং বেস্ট ওয়ে অফ লাইফ, এই বেস্ট ওয়ে অফ লাইফ আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য আমরা চেষ্টা করি। এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করলে হয় হচ্ছে ইসলামপন্থী। বাংলাদেশের ছাত্র শিবির মোটা দাগে একটা ইসলামপন্থী ছাত্রদের সংগঠন। তো আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা ইসলাম আর রাজনীতিকে আলাদা, ইসলামের বাইরে আর দেখার কোনো সুযোগ নেই। ইসলাম একই সাথে অন্যান্য ধর্মের মতো না, ইসলাম হচ্ছে একটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। যে আমরা বলতেছি যে আমাদের ইসলামের মধ্যে আমরা কিভাবে নামাজ পড়বো এটা আছে, আমরা কিভাবে ঘুমাইতে যাব, কিভাবে খাবো, কিভাবে এটা যেমন আছে আমাদের ব্যক্তিগত জীবন আচরণ, কিভাবে আমরা পরিবার চালাবো এটাও আছে, কিভাবে আমাদের সমাজ চলবে এটা আছে, কিভাবে আমাদের রাষ্ট্র চলবে এটা আছে। এটা মানে এটা আমাদের এটা আমি বিশ্বাস করি আপনি এটাতে এগ্রি করবেন যে ইসলামে একই সাথে আইনও রয়েছে, একই সাথে অর্থনীতি রয়েছে, একই সাথে ইসলামের সমাজনীতি রয়েছে। এই সবগুলো মিলে তো রাজনীতি। রাজনীতি মানে রাষ্ট্র চালনার নীতি। আমরা বিশ্বাস করি ইসলামের মধ্যে রাষ্ট্র চালনার নীতিটা আছে এবং এই ইসলামে যে রাষ্ট্র চালানোর নীতিটা রয়েছে এটাই সবচেয়ে বেস্ট রাষ্ট্র চালানোর নীতি, রেদার দেন কমিউনিজম, রেদার দেন সো কল্ড ডেমোক্রেসি, রেদার দেন সো কল্ড লিবারেলিজম, এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার ইউ সে। ইসলাম হচ্ছে সবচেয়ে বেস্ট রাষ্ট্র চালানোর পদ্ধতি। এটা হচ্ছে আমাদের কথা। আমরা ইসলাম এবং রাজনীতিতে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এবার আসেন বাংলাদেশ ছাত্র শিবিরের কথা। বাংলাদেশ ছাত্র শিবির ছাত্রদের সংগঠন। ছাত্রদের সংগঠন ছাত্র শিবির কি চায়? ছাত্র শিবির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনরুদ্ধার সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। এই লক্ষ্য অর্জনের জন্য ছাত্র শিবির 5টা স্টেপে কাজ করে, 5টা দফায় কাজ করে। এক নম্বর দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী আন্দোলন, ছাত্র সমস্যার সমাধান, ইসলামী সমাজ বিনির্মাণ। এটা হচ্ছে শিবিরের কাজ। প্রথমে সে ছাত্রদেরকে, তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের সুমহান আহ্বান পৌঁছে দিতে চায়, তাদের মাঝে ইসলামের জ্ঞান অর্জন এবং ইসলামের বাস্তব জীবন, ইসলাম পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করতে চায়। দাওয়াত, তারপর যারা এই দাওয়াত অংশগ্রহণ করতে চায় তাদের একসাথে সংগঠিত করে, তারপরে তাদেরকে 21 শতকের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ। এখন এইটার মধ্যে পুরো কার্যক্রমটা সাজানো হয়েছে ইসলামিক ভাবে। এইটাই হচ্ছে আমাদের রাজনীতি। আমরা আপনারা নিজেদেরকে গড়ে তুলতে চাই, আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে গড়ে তুলে বাংলাদেশের জন্য, পুরো বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা প্রস্তুত করতেছি। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। এবং এর মধ্যে আপনি যদি বলেন যে ইসলামের মধ্যে থেকে আমি রাজনীতি করতে পারি কিনা, আমি বলতে চাই যে ইসলাম আমার রাজনীতি, ইসলামই আপনার রাজনীতি, ইসলামই আমার রাজনীতি। তো এইখানে ভাই হচ্ছে আপনার যে ইসলাম এবং গণতন্ত্র, এই দুইটা জিনিস, অর্থাৎ ইসলামের যে রাজনীতি, অর্থাৎ আমার আল্লাহ প্রদত্ত যে রুলস গুলো আছে, এই রুলস গুলা দিয়েই তো আমাদের রাষ্ট্র, সমাজ, ব্যক্তিগত সবকিছু চলবে। তো এইখানে গণতন্ত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে মানুষ প্রদত্ত রুলস আর কি। তো এইখানে ইসলাম এবং হচ্ছে গণতন্ত্রের সাথে একটা সাংঘর্ষিক জিনিসটা আছে আর কি। তো এই জিনিসটা আপনারা তো মেনে নিয়েই চলেন। তো এই জায়গা থেকে আপনারা কতটুকু ইসলামিক মতাদর্শ ধারণ করতে পারেন?
না মেনে নিয়ে চলি, এটার প্রুফ কি আপনার কাছে যে আমরা মেনে নিয়ে চলি? কারণ আমি আপনাকে যদি বলি যে হচ্ছে বাংলাদেশের ছাত্র শিবিরের উপর তো হয় না, বাংলাদেশ জামাত ইসলামের উপর বিগত ফ্যাসিবাদী আমলে জামাত ইসলামের উপর অনেক মানে জামাত ইসলাম নিষিদ্ধ দল ছিল। তো জামাত ইসলামী কেন নিষিদ্ধ দল ছিল এটা কি আপনি জানেন? জামাত ইসলামের উপর যে হাইকোর্টে রিট করা হয়েছিল এভাবে যে হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আর জামাতের সংবিধানের মধ্যে লেখা আছে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এবং সার্বভৌম ক্ষমতা মানে কি? সভরেনিটি মানে হচ্ছে যে সর্বময় ক্ষমতার অধিকার। তো মানে ইসলামী ছাত্র শিবির মনে করে সর্বময় ক্ষমতার অধিকার হচ্ছে আল্লাহ। এখানে আপনি যখন বলছেন যে হচ্ছে আমরা এটা মনে করি যে মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারে, আমরা এটা মনে করি। মানে এটা আপনার ভুল ধারণা বা আমাদের উপর ভুল আরোপ যে হচ্ছে আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে বিভিন্ন ধরনের আইন পাশ হয় সেভাবে সেভাবে আইন পাশ করাটা আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করাটা যৌক্তিক, আমরা এটা মনে করি না। এবং তার পরিবর্তে আসেন যে আপনাদের যে এই কোশ্চেনটা বারবার আসে আমাদের সবার কাছে যে হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছি কেন? এটা হচ্ছে অনেকটা মন্দের ভালো। আমরা যদি এই প্রচলিত সমাজ ব্যবস্থা ইসলামের যে আহ্বান এটাকে আমরা টিকে না রাখি তাহলে কি হবে? আমরা যদি ইসলামের কথা বলতে না পারতাম, ইসলামের দাওয়াতটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যে ইসলামটা ফাংশন করতে পারি, এই কথাটা এই যে আহ্বানটা যদি আমরা না রাখতাম তাহলে তো এই যে তরুণ সমাজের কাছে এই যে ইসলামের যে বর্তমানে একটা আর্জ, এই আর্জটা থাকতো কি? আমরা যদি চাইতাম মানে বাংলাদেশ ছাত্র শিবির আসলে তরুণ ছাত্রদের কাছে ওই ইসলামের সমূহ আহ্বানটা পৌঁছায় দিচ্ছে, এটা হচ্ছে আমাদের কাজ। যে এটাকে আপনি এটাকে যদি আপনি ভুল বলেন, ভুল হইতে পারে, ভুল সঠিক তো আল্লাহর কাছে। আমরা আমাদের চেষ্টাটা আমরা অব্যাহত রাখতে চাই। আপনারা যে এখন যদি আপনি তো এখন হল সংসদে এইচএস অবস্থায় আছেন, তো এই যে হল সংসদের তো মেয়াদ আর কিছুদিন পরেই হয়তো বা শেষ হয়ে যাবে, তো শেষ হওয়ার পরে আপনার প্ল্যান কি আসবে? আচ্ছা, কিছুদিন পর বলতে বেশ অনেকদিন আছে। আমরা শপথ গ্রহণ করেছি হল সংসদের 14 সেপ্টেম্বর 2025। নির্বাচন হচ্ছিল 10 সেপ্টেম্বর। তো ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, ডাকসু হল সংসদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদের মেয়াদ হচ্ছে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এখন আজ হচ্ছে 22 ফেব্রুয়ারি 2026। মাত্র আমাদের 5 মাস গিয়েছে। আশা যায় আরো 7 মাস রয়েছে, আরো বেশ লম্বা সময়। এই গত 5 মাসে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এত কাজ করেছি আমাদের হলে যে এটা আসলে অকল্পনীয়। আমাদের হলের এই ছোট হলের তুলনায় আমরা যে ইশতেহারগুলো দিয়েছিলাম সেই ইশতেহারের মধ্যে প্রায় অনেকাংশে অনেক কিছু আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু বাস্তবায়ন আমরা যে জিনিসগুলো বাস্তবায়ন এখন করতে পারিনি সেই বাস্তবায়নগুলোর জন্য আমরা সচেষ্ট হয়েছি যে যেটা যেন খুব দ্রুত পূরণ করতে পারি। কারণ যে আপনি জেনে আনন্দিত হবেন যে আমি মোটা দাগে 3টি ইশতেহার দিয়েছিলাম। প্রথম ইশতেহার দিয়েছিলাম আমি আমার 21 সালের প্রত্যেকটা রুমে ফ্যান স্থাপন করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 2টি ভবন, সালাম ভবন এবং হচ্ছে বরকত ভবনে লিফট স্থাপন করা। জেনে আনন্দিত হবেন যে হচ্ছে আমরা দায়িত্ব পাওয়ার 1 মাসের মধ্যে আমরা আমাদের হলে ডাবল যে রুমগুলো ছিল 28 রুম, আমরা সেগুলোতে আমি ফ্যানগুলো হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা ফ্যানগুলো আমরা স্থাপন করতে পেরেছি ডাবল যে 28টা রুমে। এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বারবার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ফলে আমাদের অলরেডি 6 তলার যে রুমগুলো, প্রত্যেকটা বিল্ডিং এর 6 তলার যে রুম, যেই রুমগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি গরম পড়ে, ওই রুমগুলোতে ফ্যান স্থাপনের জন্য যে প্রয়োজনীয় বাজেট সেটি পাস হয়ে গিয়েছে এবং আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি বাস্তবায়ন হবে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যেই পরিকল্পনা, এই পরিকল্পনার ভিতরে আমরা অলরেডি সালাম ভবন এবং বরকত ভবনের লিফট স্থাপনের যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের সালাম ভবনের
লিফটের মাপ নিয়ে গিয়েছে। আশা করি যে হচ্ছে আগামী 1 বছর পর হয়তো লিফট স্থাপন হবে। এবং সর্বশেষ আমি যে ইশতেহার দিয়েছিলাম সেটি হচ্ছে আরো 2টি ইশতেহার আমি যুক্ত করেছিলাম। সেটা হচ্ছে 1 নম্বর, অন্যান্য যারা ছিল তাদের সবার ইশতেহার হচ্ছে আমার ইশতেহার, এবং এটি আমি বাস্তবায়ন করেছি। আপনি দেখতে পারেন যে হচ্ছে আমাদের হলে টার্ফ বানানোর জন্য মানে বারবার অল্প শুল্কে অল্প সময়ে সমন্বয় করা। এখানে আমাদের হলের 3জন ক্রীড়া সম্পাদক, তাদেরও বিশেষ ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের সাবেক প্রভু সৃষ্টি গেছে, তার ভূমিকাটা অতুলনীয়। এই জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। এবং তারপরে হচ্ছে আমরা হলে আরো অনেকগুলো কাজ, এটার আসলে লিস্ট বললে আর শেষ হবে না। আহ, সর্বশেষ আমি যে ইশতেহারটা দিয়েছিলাম সেটা হচ্ছে ডাকসু আমার হল সমিতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমি আমার পদ থেকে ইস্তফা দেব, এবং পরবর্তী ডাকসু আদায়ের জন্য আমি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব, শিক্ষার্থীদের সাথে আমি। এটি হচ্ছে আমার আমার যে দীর্ঘদিনের ছাত্রদের জন্য কাজ করার যেই আমার প্ল্যান, যে আমি সবসময় শিক্ষার্থীদের সাথে থাকতে পছন্দ করি, শিক্ষার্থীদের সেবা করার জন্য আমার এই যে এটা এটা আসলে আমার নিজের ফিলোসফি বলতে পারেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হচ্ছে কোনো বান্দা যদি তার আরেকটা বান্দার কোনো প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার একটা প্রয়োজন পূরণ করে। আমি আসলে এটা নিজের জন্য এটা এই সেন্সে নিই যে হচ্ছে আমি যদি আমার কোনো শিক্ষার্থীর বিপদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ আমার পাশে দাঁড়াবে। এই এই সেন্স থেকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়ার যে চিন্তা, এই চিন্তা থেকে আমার মনে হয় যে হচ্ছে হল সংসদ থাকা এবং ডাকসু থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ সর্বোত্তম কল্যাণের জিনিস। কারণ এখন শিক্ষার্থীদের কথা বলার জন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা আছে, এখানে অন্য কারো কোনো কাল্টিভাল্টি করার কোনো সুযোগ নেই, অসদুপায় অর্জন করার কোনো সুযোগ নেই। এই যে একটা সুন্দর সিস্টেম, এই এই সিস্টেমটা জারি রাখার জন্য আমি কাজ করে যেতে চাই। এটা হচ্ছে আমার প্রাইমারি কনসেপ্ট, যে ডাকসু হল সমিতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমি পরবর্তী ডাকসু আদায়ের জন্য আমি সংগ্রাম করে যেতে চাই। দ্বিতীয়ত, আমার বৃহদার্থে সামগ্রিক সারা বাংলাদেশের জন্য কাজ করার প্ল্যান অবশ্যই রয়েছে। তার আগে আমি আমার অনার্সটা শেষ করতে চাই আপাতত। পড়াশোনা শেষ করতে হবে, পড়াশোনা নিজেকে আগে করতে হবে, নিজেকে করার পর আমি মানুষের জন্য বিলিয়ে দিতে চাই নিজে। এটাই হচ্ছে আমার পরিকল্পনা। ধন্যবাদ আজিদ ভাই। আমিও চাই যে আপনার মতো তরুণ রাজনীতিবিদ যারা আছেন তারা হচ্ছে তাদের জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু করবে, এটা এই কামনা রেখেই আজকের এপিসোডটা আমাদের এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে যুক্ত হতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এই পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। দেখা হবে আবার। ইনশাআল্লাহ ভাই।